পাবনার ঈশ্বরদী রূপপুর এলাকায় ২৬০ একর জমির উপরে স্থাপন করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিছুদিন পর থেকেই বাংলাদেশের জনগণ পাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। কৃষকদের সেচ ব্যবস্থায় থাকবে না কোনো সমস্যা। কলকারখানা চলবে ২৪ ঘন্টা। বাসার ফ্যান লাইট সবসময় জ্বালাতে পারবেন। এসি ফ্রিজের কোনো সমস্যা নাই। এমন মহান কাজ করে গেল কোন ব্যক্তি, কার অবদানে তৈরি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই দল বলছে আমার অবদান, ওই দল বলছে আমার অবদান। বাস্তব কার অবদান সেইটা আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। বাংলাদেশের গণমাধ্যম নয়, আন্তর্জাতিক রেফারেন্স দিয়ে প্রকৃত ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আসেন দেখি কার অবদানে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলো এবং বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখতেছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার। আপনারা দেখেন, ইংরেজিতে যেহেতু লেখছে ঠিকই লেখছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ইতিহাস আজ থেকে নয়, সেই ১৯৬৩ সাল থেকে। পাকিস্তান সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন পশ্চিম পাকিস্তানের সরকার, মানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সরকার এই পরিকল্পনা করেছিল যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দরকার। তারাই সিলেক্ট করেছিল রূপপুরের ওই জায়গাতেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে এবং সেখানে ২৬০ একর জমির প্রয়োজন হবে। ঘটনা ১৯৬৩ সাল। এখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পাকিস্তানি সরকার নাকি সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেয় নাই। আসলে ওই সময় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কোনো ধরনের আন্দোলন হয় নাই। সরকারিভাবেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেশের উন্নয়নের জন্য রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা দরকার। তাই যারা বলছে পাকিস্তানের সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেয় নাই, এটা পুরোপুরি মিথ্যা কথা। তখনকার আর্থিক সংকট এবং পরিকল্পনার অভাবে এই কাজ স্থগিত হয়ে যায়। আবারও ১৯৬৭ সালে এই পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং ২ বছরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বেলজিয়াম কোম্পানির মাধ্যমে। মোটামুটি পরিকল্পনা সব ঠিকঠাক থাকলেও পরবর্তীতে এটা ভেস্তে যায়। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়, শেখ মুজিবুরের সরকার যখন ক্ষমতায় আসে, তখনও এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কথা হয়। কিন্তু আর্থিক সংকট, পরিকল্পনার অভাব, বিদেশি ঋণ না পাওয়ায় তখনও এইটা ভেস্তে যায়। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার গঠন করেন। তখনও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়। তখনও একই পরিস্থিতির জন্য এই মহাপরিকল্পনা ভেস্তে যায়। এরশাদ ক্ষমতায় আসে, এরশাদের সময়ও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হলে তখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হয় নাই। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করলে তখনও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কথা হয়। কিন্তু আবারও সেই বাধা, আর্থিক সংকট, পরিকল্পনার অভাব, বিদেশি ঋণ না পাওয়ার কারণে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হয় নাই। এরপরে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে ৯৬ এর পরে। শেখ হাসিনার সরকার তখনও এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করে। ঠিক একই সংকটে শেখ হাসিনার সরকারও পারে নাই। তারপরে আবার বিএনপি সরকার ক্ষমতায় আসলো, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত জোট ক্ষমতায় আসলো। তখনও কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে। আবার সেই একই বাধা, বিদেশি ঋণ পায় না, পরিকল্পনার অভাব, বাংলাদেশের অর্থ সংকট, কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে নাই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা। তারপরে 111 এর সরকার যখন ক্ষমতায় এসেছে ২০০৭ সালে, তখনও কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়েছে। কিন্তু 111 এর সরকারের পক্ষেও সম্ভব হয় নাই। তখনও বাংলাদেশের অর্থ সংকট, বিদেশ থেকে ঋণ না পাওয়া, চীনের সাথে কথা হয়েছে। তখন চীন ঋণ দিতে পারে কিন্তু কিঞ্চিত ঋণ দিবে বিধায় তখন সেইটা করা সম্ভব হয় নাই। এরপরে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসলো। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে এই পরিকল্পনা যখন হাতে নিল, তখন বিভিন্ন দেশের সাথে চুক্তি করার চেষ্টা করলো। চীনের সাথে করার চেষ্টা করলো, চীনের সাথে বনিবনা না হওয়ায় রাশিয়ার সাথে চুক্তি করে অবশেষে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ শেখ হাসিনা শুরু করলো। তারপরে কি হয়েছে বাকি ইতিহাস আপনারা জানেন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা নিয়ে $12.6 বিলিয়ন চুক্তি করা হয়েছে রাশিয়ার সাথে। সেখান থেকে $5 বিলিয়ন শেখ হাসিনার পরিবারের হাতে
চলে যাওয়ার অভিযোগে কিন্তু দেখা গেছে। এছাড়াও তখনকার পত্রপত্রিকায় যদি আপনারা দেখেন, বালিশ কাণ্ড, এসি কাণ্ড, ফ্যান কাণ্ড, এগুলো নিয়ে নানান কাণ্ড ঘটেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে। একটা বালিশ নিচে থেকে উপরে তোলার খরচ ধরা হয়েছিল 7,000 টাকা। একটা এসি নিচে থেকে উপরে তোলার খরচ ধরা হয়েছিল 1 লাখের বেশি টাকা। একটা ফ্যান 40,000 50,000 টাকা খরচ ধরা হয়েছে। তার মানে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কি পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে কার অবদান? এটার সরাসরি উত্তর যদি আপনাকে দেই, তাহলে এই অবদান হচ্ছে আপনার আমার প্রবাসী ভাইদের। এটা একটু বিশ্লেষণ করে বলি আপনাদের। যেই সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই সরকারি ক্ষমতায় আসুক, মেগা প্রকল্প যদি না করে তাহলে ওই সরকার দুর্নীতি করতে পারবে না, খুব একটা দুর্নীতি করতে পারবে না। মেগা প্রজেক্ট হাতে নিতে হবে। তাই যেই সরকারি ক্ষমতায় আসে তারা মেগা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করে, জনগণকে ভুলভাল বুঝিয়ে উন্নয়ন দেখায়, যেই যে আমরা বিশাল উন্নয়ন করতেছি, এইটা করতেছি, ফ্লাইওভার করতেছি, টানেল করতেছি, স্যাটেলাইট করতেছি, মানে স্যাটেলাইট করতেছি। এগুলো আসলে জনগণকে দেখানো, আর এগুলোর ভিতর থেকে বৃহৎ দুর্নীতি আর লুটপাট করা হচ্ছে এই সরকারের কাজ, অর্থাৎ যারা ক্ষমতায় আসে তাদের কাজ। একটা জিনিস চিন্তা করেন, যতগুলো সরকার এসেছে প্রত্যেকটা সরকারই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার চেষ্টা করেছে, কারণ সবাই জানতো এইটা যদি কোনোভাবে করা যায় তাহলে এখান থেকে মেগা প্রকল্পের মেগা দুর্নীতি করা যাবে। অবশেষে বাংলাদেশ থেকে যখন ব্যাপক পরিমাণ বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে গেল, সেখান থেকে ব্যাপক পরিমাণ রেমিটেন্স পাঠালো, সেই রেমিটেন্সের রিজার্ভ যখন 48 বিলিয়ন ডলার হলো, শেখ হাসিনার সময় 48 বিলিয়ন ডলার হলো, তখন রাশিয়া চিন্তা করলো যে বাংলাদেশের তো এখন রিজার্ভ অফুরন্ত। এর কারণে রাশিয়া চুক্তি করলো, ঋণ দিতে রাজি হলো। তারপরে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা সরকারি চেষ্টা করেছে, পারে নাই। এই হাসিনা কেন পারলো? কারণ আমার বাংলাদেশের ভাইয়েরা এই যে আত্মীয় স্বজন পরিবার ছেড়ে বিদেশে গিয়ে তারা গায়ের ঘাম ঝরিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে যেই রেমিটেন্স পাঠিয়েছে, সেই রেমিটেন্সের টাকায় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মুক্তিযোদ্ধা টানেল, নাকি ওই যে বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওভার ব্রিজ, আপনার পদ্মা সেতু, এগুলো তাদের টাকা, এটা কোনো সরকারের নয়। তাই ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, টানেল বলেন, পদ্মা সেতু বলেন, যমুনা সেতু বলেন, যেই বালি বলেন, এটা কোনো সরকারের অবদান নয়। প্রত্যেকটা সরকারই চিন্তা করে যে আমরা মেগা প্রজেক্ট করব, কিন্তু টাকার অভাবে করতে পারে না। সেই টাকার অভাব লাঘব করেছে আমার প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশে যে রেমিটেন্স পাঠিয়েছে তার উপর ভিত্তি করে সেই টাকা দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তাই এখন যারা বলার চেষ্টা করতেছে এটা আমার সরকার করেছে, এটা আমার সরকার করেছে, তাদের মুখে ঝামা ঘষে দিবেন। এটা কোনো সরকার করে না। বাংলাদেশের উন্নয়ন কোনো সরকার করে না। বাংলাদেশের উন্নয়ন মানে দেশের উন্নয়ন যদি সরকার না করে, সরকার সেখান থেকে দুর্নীতি করতে পারবে না। তাই সরকার বাধ্য হয়ে করে, দুর্নীতি করার জন্য করে। একটা বিশ্ব রোড করতে গেলে সেখানে দেখবেন কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, কয় টাকার কাজ হয় আর কত টাকা মারা হয় সেটা আমার আপনার ভালো করেই জানা আছে। বাংলাদেশের একটা কাজ শেখ হাসিনার সময় যেটা করে গেছে, সেটা আন্তর্জাতিক বিশ্বে তার 3 গুণেরও কম খরচে হয়। যে পদ্মা সেতু তৈরি করা হয়েছে বাংলাদেশে যে খরচে, এই একই দৈর্ঘ্যের পদ্মা সেতু ভারতে 3টা করা যাবে উন্নতি প্রযুক্তি দিয়ে। তাহলে এখন আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল বিশাল মেগা প্রজেক্ট, বালছাল প্রজেক্ট, এগুলো কার অবদান? এগুলো হচ্ছে আপনার অবদান, আমার অবদান, আমার প্রবাসী ভাইদের অবদান। তাদের রেমিটেন্সের টাকায় এগুলো করা হয়েছে। তাদের টাকা যদি না থাকতো করতে পারতো না, অতীতে পারে নাই। 1971 সালের পর থেকে এই শেখ হাসিনার ক্ষমতায়, লাস্ট ক্ষমতায় আসার পরে পর পর্যন্ত করতে পারে নাই। এর আগেও শেখ হাসিনা ক্ষমতায় আসছিল, করতে পেরেছে? পারে নাই, কারণ টাকা ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় আসছিল, করতে পেরেছে? পারে নাই, কারণ তখন টাকা ছিল না। যখন টাকা আপনি, আমি, আমার ভাইয়েরা এই বাংলাদেশে পাঠিয়েছে, সেই টাকা দিয়ে এই সরকার করেছে। এখন অবদানের জন্য চিল্লাচিল্লি যদি আপনারা করেন, তাহলে মনে করবেন যে আপনারা দলের স্বার্থে করতেছেন। এটা কোনো দলের নয়, কোনো সরকারের নয়, এটা বাংলাদেশের জনগণের, এটা আমার, এটা আপনার, এটা আমাদের অবদানে এটা হয়েছে। সরকার কোনো কাজ করলে তার বাপের ঘর থেকে টাকা নিয়ে আসা করে না।
এটা জনগণের পকেট কাইটা করে। $48 বিলিয়ন শেখ হাসিনা $19 বিলিয়ন ঠেকাইছে। $1 বিলিয়ন মানে বোঝেন, 1,000 কোটি টাকা। অর্থাৎ $48 বিলিয়ন 19 বিলিয়নে নিয়ে আসছে। মাঝখানে টাকাগুলো কই? এই বিভিন্ন প্রজেক্ট মজেক্ট দেখাইয়া, ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উঠাইছে, সরি আমি আসলে ভাষাটা খুব খারাপ করলাম, আমি আবার সবার কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টা হচ্ছে কি, এটাই মানে যে ক্ষমতায় আসবে একটা কাজ করে বলবে এটা আমি করেছি, ওটা আমি করেছি। ওইটা কি আপনার বাপের ঘর থেকে করেছেন? বাপের ঘর থেকে করেন না, এটা জনগণে করেছেন, জনগণের টাকা দিয়ে করেছেন। ওখানে বলবেন যে জনগণ করেছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এটা কার অবদান। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।